বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের ছোট গল্প সব জানতা। নিমন্ত্রণ খাইয়া আসিয়া লিখিতে বসিয়াছি। শুনিলাম রান্নাবান্না নাকি অতি উৎকৃষ্ট হইয়াছিল। শুনিলাম কথাটাতে আপনারা বিস্মিত হইয়া উঠিলেন দেখিতেছি। ভাবিতেছেন বোধ হয় রসনা কোথায় ছিল। রসনা অবশ্য যথাস্থানেই ছিল, তবে প্রকৃত আহার্যের সংস্পর্শে আসিবার সুযোগ পায় নাই বেচারা। এটা নিশ্চয় মানিবেন যে আহার্য উপার্জন করিতে হলে রসনার আর একটি শক্তিকে সক্রিয় করা প্রয়োজন, অর্থাৎ বাচনিক শক্তি। অবস্থা বিপর্যয়ে বেচারি সেইটি পারে নাই। আশা করি এবার একটা শিক্ষা হইল। নিমন্ত্রণ যেখানটায় ছিল সে জায়গাটা আমাদের শহরের বাহিরে, প্রায় মাইল 4 দূরে। জায়গাটি নিজেই একটি ছোটোখাটো শহর। কাছাকাছি থাকায় আমাদের শহরের সঙ্গে নারীর একটা যোগ আছে, তবে দূরত্বটা নেহাত অবহেলার নয়। তাই দুইটি জায়গার বাসিন্দাদের মধ্যে পরিচয় যে খুব ঘনিষ্ঠ এমনও নয়। যাহাদের সঙ্গে বিষয়কর্মে কোনো যোগ আছে তাহারা অল্প বিস্তর চেনা। বাকি সকলের মধ্যে পরস্পরের দেখা হইলে মাথা নইয়া একটা ছোট্ট নমস্কার, কেমন আছেন, ভালো তো, ওই পর্যন্ত। নিমন্ত্রণ বাড়িতে পদার্পণ করিতে গৃহকর্তা হলধরবাবুর সহিত দেখা হইল। বলিলেন, আসুন আসুন, বহুদিন পরে দেখা। আমিও এদিকে কাজটার হিড়িকে আর বেরোতে পারিনি। তারপর খবর সব ভালো তো? বলিলাম, হ্যাঁ ভালোই, একরকম। কাজটি বেশ সুসম্পন্ন হয়েছে তো। এই সময় বাহাতে খুব বড় খোলের হুকা টানিতে টানিতে একটি কৃষক খর্বাকৃতি ভদ্রলোক চঞ্চলপদে আসে উপস্থিত হইলেন এবং হুকাটা নিজের মুখ হইতে নিজেই যেন ছিনাইয়া লইয়া চোখ দুইটা কপালে তুলিয়া হলধরবাবুকে প্রশ্ন করলেন, তুমি এখানে নিশ্চিন্তে গল্প করছো হলধর? ওদিকে সেই থেকে তোমায় খুঁজে খুঁজে আমার পায়ের সুতো ছিঁড়ে গেল। বলি, তোমার ইয়ের জোগাড় হয়েছে? ওই যে গো, কী যে বেশ বলে, দেখো মনেই আসছে না। এত বেবন্দোবস্তে কি মাথার ঠিক থাকে? ডান হাতে মাথা চুলকাতে লাগিলেন। হলধরবাবু একটু কিন্তু হয়ে বলিলেন, এর সঙ্গে একটু আলাপ করছিলাম মধু কাকা। আমাদের শৈলেনবাবু নাম শুনেছেন নিশ্চয়ই। মধু কাকা কি মনে করিবার চেষ্টা করিতেছিলেন ভুলিয়া এক পা পিছাইয়া আমার মুখের দিকে স্থির দৃষ্টিতে একটু চাহিয়া রইলেন। তাহার পর হুকাটা আরও দূরে সরাইয়া চোখ দুইটি আরও কপালে তুলিয়া বলেন, আরে আমাদের সেই শৈলেনবাবু! কই, তুমি তো এতক্ষণ আমি বলনি হলধর। আমি আজ গাড়ি থেকে নেমে অবধি কত লোককে জিজ্ঞাসা করছি আমাদের শৈলেনবাবুকে বলা হয়েছে কি না, শৈলেনবাবু আমাদের কখন আসছেন। হলধরবাবু নিশ্চয়ই এতটা ঘনিষ্ঠ পরিচয় এবং এতটা আগ্রহ প্রত্যাশা করেন নাই। আবার একটু কিন্তু হইয়া বলিলেন, এইমাত্র এলেন কিনা শৈলেনবাবু? আপনার কথা মনে হচ্ছে কাকা যে শৈলেনবাবুর সঙ্গে আপনার আলাপ হয়েছে পূর্ব থেকেই। আমি বিমূঢ় দৃষ্টিতে লোকটির দিকে চাহিয়াছিলাম, কেননা হাজার চেষ্টা করিয়া মনে করিতে পারিতেছিলাম না যে ইহাকে কোথাও দেখিয়াছি। এখানে তো নয়, কথাবার্তায় ভাবে বোধ হইতেছে এখানে থাকেও না। তবে মধু কাকা কিন্তু খুব সপ্রতিভ। হলধরবাবুর প্রশ্নে আবার চক্ষু কপালে তুলিয়া বলিলেন, আলাপ? সে আজকের আলাপ নাকি? শৈলেনবাবুকে আজ দেখছি? হলধর হাসালে। শৈলেনবাবু বলে, শৈলেনবাবুর সঙ্গে আলাপ আছে দেখছি। আপনার সঙ্গে আজকের পরিচয়? সে ইয়ের কথা মনে আছে? অবশ্য বহুদিন হয়ে গেল। আমি স্মৃতিশক্তিতে আলোড়িত করবার চেষ্টা ছাড়িয়া একটু হাসিবার চেষ্টা করিয়া স্খলিত কণ্ঠে বললেন, আগে খুব মনে আছে, সে কি ভোলা যায়? কি খুব মনে আছে সে সম্বন্ধে আমার নিজের কোনো ধারণাই নেই। তবে ও প্রশ্নে আমার মুখে আজ আর অভিন্ন কোনো উত্তর ছিল না। আমার এ বিষয়ে একটু দুর্বলতা আছে। ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট নমস্কার করিবার জন্য কপালে হাত তুলিতে গিয়া একবার স্তম্ভিত হইয়া পড়িল। বাই জোভ, আপনাকে যেন কোথায় দেখেছি মশাই, দাঁড়ান। মনে করিবার জন্য রক দুইটা টিপিয়া একটু পরে তর্জনীটা উঁচাই বলিল, হয়েছে, লালগোলা স্টিমার ঘাটে। জন্মে কখনো লালগোলা ঘাট দেখি নাই, কিন্তু ঘায়েল হইলাম। কুণ্ঠিত স্বরে বলিলাম, হবে? হবে কি মশাই, অবধারিত সত্য। আচ্ছা, লালগোলা ঘাটের দিকে কখনো গিয়েছিলেন কিনা বলুন তো, খুব মনে করে দেখুন। স্থির দৃষ্টিতে আমার মুখের পানে চাহিয়া রইল। আমি এত জোরে মনে করিলাম যে কপালে ঘাম জমিয়া গেল। বলিলাম, একবার যেন গিয়েছিলাম বলে মনে হচ্ছে। মনে হচ্ছে কি মশাই, নিশ্চয়ই গিয়েছিলেন। আমার তো ভুল হবার কথা নয়। অত ভুল হলে কি একলা মানুষ এতগুলো ইন্স্যুরেন্সের ব্যাপার সামলাতে পারতাম?
দাঁড়ান, গাড়ি থামতে বৃষ্টি নামলো, গাড়ি লেট, ওদিকে স্টিমার ছাড়ে, ভিজে চুপসে গেছেন, সুটকেস শুদ্ধ ট্রেনে ছাতার মধ্যে নিয়ে এলাম, আপনাকে সামলাতে নিজে পিছলে আছাড় খেলাম, মনে পড়েছে এবার? অল্প হাসির সহিত আবার অপলক দৃষ্টিতে মুখের দিকে চাহিয়া রইল। কপালের ঘাম মুছিয়া বলিলাম, হ্যাঁ, এবার পড়েছে মনে। লালগোলার ঘাটে কবে আছাড় খাইয়াছিল জানি না, তবে আমায় আপাতত প্যাচে বাগাইয়া এক আছাড় দিল। নিরুপায়ভাবে ইনশিওর্ড হইলাম। দোকানে গিয়া বলিলাম, শাড়ি দেখাও দিকিন। ছোকরা পেছনদার প্রশ্ন করল, কীরকম শাড়ি দেব? আমি উত্তর দেওয়ার আগে গদির ওপর হতে দোকানি ছোকরাকে এক ধমক দিল, খদ্দের চেনো না, আবার জিজ্ঞেস করছো? বের করো মাদ্রাজি, শান্তিপুরি আর গুজরাটি শাড়ির গাঁট কটা। খদ্দের এই জিনিস চাই বলেই খালাস। তারপর চোখের সামনে তার পছন্দসই জিনিস বিছিয়ে দিয়েছি। আর আজকালকার এইসব ছোকরাদের দেখুন, এইরকম শাড়ি যদি খুঁটিয়ে বলবেন, তা তুই কি করতে আছিস? তা ভিন্ন বাবুকে আজ প্রথম এসেছেন, বছরের মধ্যে বোধ হয় কম হলেও 8-10 ক্ষেপ মাল নিয়ে যাচ্ছেন, তবুও ভুল করবি। আরে গেল। অবশ্য সে দোকানে এই প্রথম যাওয়া, কিন্তু সে কথা বলা গেল না। 8 পৌরে একজোড়া শাড়ির দরকার ছিল, 2 জোড়া মাদ্রাজি আর 1 জোড়া দামি শান্তিপুরি লইয়া বাড়ি ফিরিলাম। স্টেশনে নামিলে তাহারই গাড়িতে নিত্য চড়ি, চেনা লোক বলে ড্রাইভার লাগেজ শুদ্ধ একরকম জবরদস্তি নিজের গাড়িতে টানিয়া তুলিয়াছে। এমন ঘটনা আমার জীবনে বিরল নয়। এই সবে ক্রমে একটা ধারণা কেমন বদ্ধমূল হয়ে যাইতেছে যে কে আমায় চেনে, কাহাকে আমি চিনি, কি কি ঘটনা সব আমার জীবনে কবে কোনখানে ঘটিয়াছে, এসব সম্বন্ধে আমার কিছুই জানা নেই। জোর করিয়া কিছু বলা নিতান্ত অশোভন। সবচেয়ে নিরাপদ যাহারা একটু জোর করিয়া বলিবার শক্তি রাখে, তাহাদের কাছে আত্মসমর্পণ। তাহাই করি। হলধরের কাকাকে বলিলাম, আজ্ঞে খুব মনে আছে, সে কি ভোলা যায়? হলধরবাবু বললেন, তবে কাকা আপনি ততক্ষণ শৈলেনবাবুর সঙ্গে বসে একটু আলাপ করুন, কোণের ঘরটা খালি আছে, আমি একবার ওদিকে। মধু কাকার শীর্ণ মুখে খুব হৃষ্টপুষ্ট একজোড়া কাঁচা পাকা কোপ। তাচ্ছিল্যের হাসিতে সেটা আরও ফুলাইয়া বললেন, আরে সে তুমি বলবে তবে, এতদিন পরে শৈলেনবাবুকে পেয়েছি আমি, ছেড়ে যেতে পারি কখনো? না উনিই আমায় ছাড়বেন? কি বলুন শৈলেনবাবু? ক্লান্তি এবং এরই হাতে সমর্পিত হওয়ার জন্য নিরাশার মধ্যে আবার হাসিবার চেষ্টা করিয়া বলিলাম, বিলক্ষণ, তা কখনো পারি? কতদিন পর দেখা। হলধরবাবু চলিয়া যেতে যেতে আবার ঘুরিয়া আসিয়া বলিলেন, তাহলে আর একটা কথা বলে যাই কাকা, জায়গা হলে তুমি ওকে একটু দেখো, যেন সিটের মধ্যে বসে খাওয়ার কোনো বিঘ্ন কি অসুবিধে। একটা জরুরি কাজে ওদিক থেকে কে ডাকিল, হলধরবাবু? তাহলে আসি কাকা, নিশ্চিন্তি রইলাম বলে ত্রস্তপদে চলিয়া গেলেন। কিছুক্ষণ পরে খবর হইল জায়গা হইয়াছে। ক্ষুধায় নারী চঞ্চন করিতেছিল। প্রথমত 4 মাইল পথ ছ্যাঁকড়া গাড়িতে অতিক্রম করার জন্য, দ্বিতীয়ত অসহায়ভাবে মধু কাকার গল্প শুনিতে শুনিতে হেন বস্তু নাই যা লোকটা জানে না, হেন জায়গা নাই দেখে নাই, হেন মানুষ নাই চেনে না। বদ্রিকাশ্রম, রেঙ্গুন, জওহরলালের পারিবারিক জীবন, হাওড়ার নতুন পুলের কন্ট্রাক্ট, এসব সম্বন্ধে এত পুঙ্খানুপুঙ্খ খবরের কাজ করে কোথাও পাই নাই। অতিষ্ঠ হইয়া উঠিলাম। আহারে ডাক পড়িতে, তাহলে ওঠা যাক এবার বলিয়া দাঁড়াইয়া উঠিলাম। একটা স্বস্তির নিঃশ্বাসও পড়িতে যাইতেছিল। মধু কাকা আস্তে এনে টান দিয়া বলেন, বসুন একটু। মুখের দিকে চাহিয়া চতুর্দৃষ্টি হানিয়া ঈষৎ হাস্যের সহিত প্রশ্ন করিলেন, বুঝেছেন তো? বুঝিবার কিছুই খুঁজিয়া পাইলাম না। ক্ষুধার চোটে চিন্তার শক্তি হ্রাস হইয়া আসিয়াছিল, তবু হতাশ দৃশ্যে যতটা সম্ভব বুদ্ধির দীপ্তি ফুটাইবার চেষ্টা করিয়া হাসির অভিনয় সহকারে বলিলাম, আগে হ্যাঁ, সেই ঠিক। বসিয়া দেখিতে লাগিলাম একটু সুবিধা মতো জায়গা পাইবার জন্য নিমন্ত্রিতের দল ঠেলাঠেলি করিয়া চলিয়াছে। একটি ক্ষুদ্র তৃণাসন, সামনে কাঠি দিয়া গাঁথা শুষ্ক জীর্ণ কয়েকখানি শালপত্র, পাশে আকারহীন একটা মৃত জলাধার, মানব সভ্যতার একেবারে আদি যুগের সাক্ষ্য। হায়, তাও বুঝে অদৃষ্টে জুটিল না। শেষ লোকটি পর্যন্ত যখন চলিয়া গেল, মধুকাকা বললেন, উঠুন এবার, কি বলেন? বলিলাম, হ্যাঁ, এইবার ওঠা চলে। ঘরে বারান্দায় ততক্ষণে সমস্ত আসন অধিকৃত। লোলুপ দৃষ্টিতে সুদূর কোণটি পর্যন্ত সন্ধান করিলাম, সব ভর্তি। পরিবেশকরা লুচি দিতে আরম্ভ করিয়াছে। হিঙের সম্বরা দেওয়া কুমড়োর ছক্কা আর টাটকা লুচির একটা অপরূপ মিশ্র সুবাস উঠিতেছে। তাহার সঙ্গে চারিদিকেই বুভুক্ষু স্বাস্থ্যের একটা মিশ্র কলরব। কি জোর কপাল এদের!
মধু কাকার ভ্রুক্ষেপ নাই, মোটা গোপ জোড়ার পিছনে লিকলিকে শরীরটি লইয়া আকিয়া বাকিয়া পাশ কাটাইয়া ডিঙায় চলিয়াছেন। তাহার উপরেই যেন আজকের সবচেয়ে গুরুভার। ভাবটা ঠিক এই রকম। শুধু বারান্দায় পৌঁছিতে ফিরিয়া দাঁড়ায় আমার পানে চাহিয়া বলিলেন, ওপরে চলে আসুন। অগ্রসর হইয়া বলিলেন, ওহে পথ ছাড়ো দিকেন। আহা, করুক্ষণ পরিবেশন শৈলেন বাবু, দেখতে পাচ্ছ না? ডিঙেই আসুন না হয় পাত্রামশাই, ছেলে মানুষ ওরা, দোষ কি? এই দিকে, এই যে। নমস্কার, আমাদের শৈলেন বাবু চেনেন বোধ হয়। ভিড়ের মধ্যে তোর চলবে না, একটু ব্যবস্থা করি দিকে। আসুন শৈলেনবাবু, চলে আসুন। অত জড়সড় হয়ে চললে গিয়ে নেমন্তন্ন বাড়িতে চলে? শৈলেনবাবু আমাদের চিরকালই সেই একইভাবে রইলেন। ছাদেও অনেকগুলি লোক বসে আছে, তবে ভিড় অপেক্ষাকৃত কম। মধুকাকা একটি পংক্তির শেষ দিকে আমায় লইয়া দাঁড়াইলেন। একটি যুবক লুচির ঝুড়ি লইয়া যাইতে নিয়েছিল, হাঁক দিলেন এবং সে নিকটে আসলে বলিলেন, রাখো দেখিনি, একটি আসন নিয়ে এসো। দুখানা নইলে বসতে কষ্ট হবে শৈলেনবাবুর, আরও একটু তফাৎ করে বেছাও। হয়েছে, তিনখানা পাতার দরকার কি ওর? মিতাহারি সদাচারী লোক, তা দিয়েছ, দাও, নেড়ে চেড়ে খেতে সুবিধে হবে। নিন, এবার বসে পড়ুন শৈলেনবাবু, কোনো ভাবনা নেই। এই আমি গ্যাঁট হয়ে বসলাম, নাও এবার লুচি দাও। ছোকরা 10-12 লুচি গুছাইয়া লইয়া পরিবেশন করিতে যাইতেছিল। মধুকাকা হা 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 করো কি বলিয়া অর্ধেক দাঁড়িয়া উঠিলেন। তাহার পর ডান হাতে 2টি আঙুল বিস্তারিত করে এলো, 3খানি, হদ্দ 4খানি, খুব ফুলকো, গরম গরম বেছে, ব্যাস। শৈলেনবাবুর খোরাক জানো না? আপনাকে ভেবেছে কি এরা মশাই? 4খানাই দিক না 3খানা? লুচির গোছার পানে একবার সতৃষ্ণ নয়নে চাহিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস জোরে চাপিয়া বললাম, না, 4খানা চলবে না। মধুকাকা বিজয়ানন্দে তর্জনী ঘুরিয়া বলিলেন, চলবে না। ওই শোনো, শৈলেনবাবুর খোরাক আজ দেখছি, 3খানা, হদ্দ 4খানা। আজ কিন্তু রাত হয়ে গেছে কত, আর এতটা পথ যেতে হবে না। কিন্তু তাহলে তুমি দাও 4খানাই, কোনো রকমে রাজি করাবো শৈলেনবাবুকে। লুচির ওদিকে জোর তাগাদা চলিয়াছে, আর চোখে দেখিলাম বুদবুদের মতোই শুভ্রকান্তি চক্রগুলি পড়িতে না পড়িতে অদৃশ্য হয়ে যাইতেছে। ওদিকে 4-5 জন হিমশিম খাইয়া যাইতেছে, যোগান দিতে পারিয়া উঠিতেছে না। এ ছোকরারও টান পড়িল। মধুকাকা বলিয়া দিলেন, বেগুন ভাজা পাঠিয়ে দাও। তাহার পর ডাকলেন, ওহে জলের ভার। একটি ছোট ছেলে জল দিতেছিল, উপস্থিত হয়ে বলিল, ভারটি রাখো তো বাবা, একটি ভার এইখানেই লেগে যাবে। শৈলেনবাবুর জলের টান যে জানো না? তুমি এ ছিলিমটি পাল্টে নিয়ে এসো তো বাবা, রামজীবন চাকর চেনো তো, যাও, খাস ছোকরা। বাহ। বেগুন ভাজা আসিল, মধুকাকা বসিলেন। দাও না, 2খানাতে হবে না, আর 2খানা দাও, ওটি ওর চিরকালের পেয়ারের জিনিস। জানা আছে কি না? তোমার হাতে কি হে? বেগুনের পিছনে ছিল কুমড়োর ছক্কা। ছোকরা এক হাতা তুলিতে মধুকাকা হাত উঁচাইয়া বারণ করে বলে, না, ও চলবে না, হিং দেওয়া তো, উনি ওটা একেবারেই বরদাস্ত করতে পারেন না। না, দেবে একটু শৈলেনবাবু? কীরকম রাঁধলে দেখতেন একটু। বেশি জেদ করছি না, সামান্য একটু। আরে খাতিরে পড়েও তো ঢেকে গেলে লোকে। নিজের রসিকতা উচ্চ হাস্য করিয়া উঠিলেন। আমি কোনো রকম মাথাটি তুলিয়া আঙুল কয়টি জড়ো করিয়া বললাম, খুব সামান্য দেবেন। ছোকরা আধাটা তুলিয়াছিল, মধুকাকা ব্যস্ত হইয়া উঠায় তাহার অর্ধেকটা ঝাড়িয়া রাখিয়া বাকিটুকু অতি সন্তর্পণে আমার পাতে দিয়া দিল। মধুকাকা বলিলেন, যাও, ডাল পাঠিয়ে দাও। আহার করিতে লাগিলাম। ততক্ষণে আশেপাশের নিমন্ত্রিতদের মধ্যে আমার মিতাহার সম্বন্ধে বেশ একটা চাঞ্চল্যকর কৌতূহল পড়িয়া গিয়াছে। ক্ষুধায় পিত্ত জ্বলিয়া যাইতেছিল, কিন্তু পাছে একটুও ব্যস্ততা লঙ্ঘিত হইলে মধুকাকার কথার সঙ্গে না খাপ খায় সেই ভয়ে সেই 4খানি লুচি, বেগুন ভাজা আর বড়ি পরিমাণ ছক্কাকে যতটা সম্ভব টানিয়া বাড়াইতে লাগিলাম। মধুকাকা আশ্বাস দিতে লাগলেন, আপনি খুব রয়ে বসে চিবিয়ে খান শৈলেনবাবু, আমি রয়েছি। যাহাকে কলিকা বদলাইতে পাঠানো হইয়াছিল সে ফিরিয়া আসিল। কলিকাটি হুকায় বসাইয়া 2-1টি টান দিয়াছেন। এমন সময় যে ছোকরা ছক্কা দিয়াছিল সে পিতলের বালতিতে ডাল লইয়া উপস্থিত হইল এবং হাতাটি ডুবে একটু নাড়িয়া চাড়িয়া আমার পাতে ঢালিয়া দিল। খানিকটা স্বর্ণাভ ঢালের সঙ্গে 1 হাতখানা রুই মাছের মুড়া আমার পাত্রীতে গড়াইয়া পড়িল। সঙ্গে সঙ্গে হুলস্থুল কাণ্ড। মধুকাকা হুকা শুদ্ধ একরকম প্রায় লাফাইয়া উঠিলেন। করলে কি হে, সব মাটি। এতক্ষণে বাঁচিয়ে বাঁচিয়ে এসে শেষকালে দয়ে মজালে। শৈলেনবাবু রাত্রিরে মাছ খান না, বরাবর সবার কথা সবার জানা।
আর নাই জানো, দেখছো তো কত সামলে কি করে বাঁচিয়ে বাঁচিয়ে আসছি। হিনের গন্ধ বলে ডালনাতে পর্যন্ত এখনো হাত দেননি, আর তুমি কিনা স্বচ্ছন্দে এক মুড়ো শুদ্ধ ডাল হরহর করে ঠেলে দিলে। কি রকম বেয়াক্কেলে ছোকরা, একটু কাণ্ডজ্ঞান নেই? দেখছো, ওই জন্য আমিষ থেকে আলাদা করে বসিয়ে কত হেফাজত করে খাওয়ানো হচ্ছে। এইটুকুও যদি বোঝবার ক্ষমতা নেই তো পরিবেশন করতে নেমেছো কেন বাপু? লোকটি জড়ো হইয়া গেছে। নিমন্ত্রিতদের হাত বন্ধ হইল। কি হলো? শৈলেনবাবুর খাওয়া গেল বুঝি? না হয় অন্য একটা পাতা করে দিয়ে দেবো? একটু জিজ্ঞাসা করে দিতে হয়। নিয়মই তাই পরিবেশনের। ছেলেটি তো লজ্জায় অপমানে কাঠ হইয়া দাঁড়াইয়া আছে। আমার যেন চোখ ফাটিয়া জল আসিতেছে, কতকটা অবস্থা গতিকে, কতকটা চোখের নিচের মশলা আর ঘৃতপক্ষ নধরকান্তি মাছের মুড়োটার জন্য। কিন্তু মিতাহারের যশটা তখন ঘাড়ে জাগিয়া বসিয়াছে, অবশ্য অপযশের চেয়েও গুরুভার এবং দুর্বহ। কিন্তু ঝাড়িয়া ফেলি সে ক্ষমতা আর আমার নাই তখন। তবুও বলিলাম, একটা ভুল করে বসেছে ছোকরা, কি আর হবে, আমি ওগুলো ঠেলে সরিয়ে রাখছি পাতের ধারে। ছেলেটির জন্য কষ্ট হইতেছিল, কিন্তু পাতের একপাশে ঠেলিয়া রাখিবার আরও একটা উদ্দেশ্য ছিল, তাহা এখন আপনাদের বলিতে লজ্জা নেই। আশা ছিল পাতের একপাশে থাকিলে কখনো কখনো একটু গড়াইয়া আসিবে মধুবাঁকা বর্ণিত পেয়ারের বেগুন যেন বিষ হইয়া উঠিতেছিল। হায় রে দুরাশা! মধুবাঁকা মাথা নাড়িয়া হাত নাড়িয়া বলিলেন, আরে না না, আপনি ভালো মানুষ বলবেনই, কিন্তু আমি বসে থেকে সেটা কি হতে দিতে পারি? হলদর আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্তে আছে। না, পাতা সরিয়ে অন্য পাতা করে দাও। এইবার নিয়ে এসো 3খানা লুচি, একেবারে কড়া থেকে। থাক, 2খানি নিয়ে এসো। একটা বিঘ্ন হয়ে গেল, চাপ খাওয়া খাইয়ে কাজ নেই। খান 2-1টা বেগুন ভাজা, ছক্কা উনি ছোননি, কাজ নেই জবরদস্তি করে। আর যাও, নিরামিষ ডাল, কপি আছে, হিংটিং দেওয়া নয় তো? নিরামিষ তো, নিয়ে এসো তাহলে। গেরও ঘটিয়েছিলে আর কি। আমার পাশের একটি বৃদ্ধ দন্তহীন মুখে পোয়াটাক ওজনের একটা লেজা লইয়া কসরত করিতেছিলেন। এত গোলমালেও বিরাম ছিল না। এবার তাহার শেষ কাটাটি পরিতোষ সহকারে চুষিতে লাগিলেন। মাছ মাংস হলো আসুরি কাহার, 40-এর পরে সব ছেড়ে দেওয়াই ভালো। উনি ঠিকই করেছেন। প্রথম ক্ষুধার দাপট কমিয়া গিয়াছে সকলের, বিশেষ করিয়া বয়স্কদের মধ্যে। সংযত আহারে প্রশংসাটা বেশ ছড়াইয়া পড়িল। সেই সঙ্গে আমার যশটা হু হু করে বাড়িয়া চলিল, এবং অচিরেই আমি শূন্যপাত্র সমেত সকলের পরম দর্শনীয় হইয়া পড়িলাম। নিরামিষ ডাল আর কপি আসিল। কপিটা পুড়িয়া গিয়াছে। কাজের বাড়িতে অল্প আলাদা করিয়া রাধা নিরামিষ তরকারিগুলি প্রায়ই যায়, তবুও তাহাই অমৃত স্বাদে 2-1বার মুখে দিয়াছি। এমন সময় শব্দ হইল, ধোকার ডালনা, ধোকার ডালনা চাই, ধোকা। আমি হাত বন্ধ করে উৎকর্ণ হইয়া মুখ তুলিলাম। আশায় আনন্দে বুকটা ঢিপ ঢিপ করিতেছে। আসল আমিষ তো পোড়া অদৃষ্টে জুটিল না। গিলটি করা আমিষে তবু যদি সান্ত্বনা পাওয়া যায়। ধোকা, ধোকার ডালনা। একটি কালো নিতান্ত অপরিচ্ছন্ন গোছের যুবা মালসা লইয়া পরিবেশন করিতে করিতে অগ্রসর হইতেছে। মনে হইতেছে যেন সাক্ষাৎ দেবদূত। পিছন হইতে অন্য পঙ্ক্তি হইতে তাগাদা আসিতেছে, ধোকাটা একবার দেখিয়ে যাবেন মশাই, একবার ঘুরে যাও ভাই। রসিক গোছের কে একজন বলিল, একবার এসো দাদা, সত্যিই যেন ধোকা দিও না। মধু কাকার হুকার ঘরঘরানি শুনিতেছি। সিধা হইয়া বসে অপলক নেত্রে ধোকার দিকে চাহিয়া রইলাম। মুগলাই গন্ধটা ক্রমেই বাতাসটাকে আকুল করিয়া তুলিতেছে। পলিত দন্ত বৃদ্ধ স্খলিত স্বরে বলিলেন, আর ফিরে কবার আসবে? হ্যাঁ, ও একেবারেই খানিকটা দিয়ে যাও। পাতের মাঝখানটা বেশ ভালো করিয়া পরিষ্কার করিয়া দিলেন। এক রাশি ধূমায়মান ধোকা সুবাস হুড়হুড় করিয়া উঠিল। তাহার পরে একটু জায়গা ছাড়িয়া আমার পাতা হাতায় তুলিয়া দিতে যাইতেই মধুবাঁকা উঠিয়া পড়লেন। হাতে হুকা ধরিয়া কোমর আর ঘাড় বেঁকাইয়া বললেন, হ্যাঁ হ্যাঁ, দাও ঠেলে, মালটা শুদ্ধ ছেড়ো না। আমি সেই থেকে লক্ষ্য করে আসছি কি না, দেখি কি করে। ডালের বেলা একেবারে ঘা খেয়ে শৈলেনবাবু পাত ছেড়ে সোজা হয়ে বসে আছেন। পাছে ভুলের চোটে আরেকবার বিভ্রাট ঘটে, তা তোমাদের কি বোঝবার কোনো ক্ষমতা আছে? আপনি মুখ ফুটে বলবেন শৈলেনবাবু যেটা খেতে চাইবেন, যেটা না চাইবেন, এতে লজ্জাই কি আর সংকোচই বা কি আছে? শেষে কেহবোধে অস্বীকার করিবেন না যে দারুণ ক্ষুধায় বয়স নির্বিচারে সকলকেই ছেলে মানুষ করিয়া তোলে। আমি প্রায় কাঁদো কাঁদো হইয়া গিয়াছিলাম। কোনোরকমে সামলাইয়া কুণ্ঠিতভাবে বললেন, এই বারণ করতে যাচ্ছিলাম আর কি। বৃদ্ধ একটু বিস্মিতভাবে প্রশ্ন করিলেন, ধোকাও খান না? মধুবাঁকা বলিলেন, না, শৈলেনবাবুর প্রাণ ওতে সায় দেয় না।
ওটা আত্মাকে একটা প্রবঞ্চনা কি না? মাংস খাবো না তো আসল নকল কিছুই খাবো না, এই হচ্ছে শৈলেনবাবুর কথা। ওকে তো আজ থেকে দেখছি না। বৃদ্ধ মুখের ধোকার রসে একটা সকার বহুল শব্দ করিতে করিতে বলিলেন, কথাটা অতি উত্তম। মাংস যখন খাবো না তখন ধোকা খেয়ে আত্মাকে বঞ্চিত করি কেন? বাহ, সাধু। তবে দেবার জন্য ছোকরা যখন তুলেছে তখন আবার রেখে না দিয়ে নিরাশা এবং তাহার উপর আবার সাধুবাদের অত্যাচারে পিত্ত যেন জ্বলিয়া উঠিল। যথাসম্ভব মনের ভাব গোপন করিয়া বলিলাম, না না, রেখে দেবে কেন, আপনাকেই দিক না, কতটুকুই বা। দাও ভাই, ওই পাতে দিয়ে দাও। বৃদ্ধ হাসিয়া পাতের চারিদিকের পাহাড়টা পিছনে ঠেলিয়া দিয়া ধোকার জন্য আরেকটু জায়গা করিয়া দিয়া বলিলেন, ওই 1 হাতা বেশি দিও না কিন্তু, খাওয়া এমনি ছেড়ে দিয়েছি ইদানিং। নেহাত ধোকাটা একটু উতরে গেছে তাই। তরকারি পর্ব শেষ হইল। 5 বেগুন ভাজা, একটু নিরামিষ ডাল আর সামান্য দগ্ধ কপির ডালনা। হ্যাঁ, শেষে একটুখানি চাটনি জুটিয়াছিল। মধু কাকা বললেন, না শৈলেনবাবু, এতে আপত্তি করলে শুনব না। গুরুতর আহারের পর চাটনি একটু খেতেই হবে। আচ্ছা, বেশি দেবে না, আমি দেখছি। মরিয়া হইয়া বোধহয় এক্ষেত্রে মনের ভাবটা চাপিয়া রাখিতে পারিতাম না, কিন্তু অম্ললুব্ধ রসনা বড় বেশি সজল হইয়া পড়িয়াছিল বলিয়া বাক্য নিঃসৃত করা গেল না। মধু কাকা নিম্নমুখী সতর্ক দৃষ্টির সামনে পিতলের চামচের এক প্রান্ত থেকে অল্প একটু রসের সঙ্গে 2টি আলু বোখরা আর গুটি 6-7 কিশমিশ নিতান্ত অপরাধীর মতো শূন্য প্রায় পাতের উপর আসিয়া পড়িল। হলদরবাবু উপরে আসিলেন। চারিদিকে দেখিতে দেখিতে আমার পাতের সামনে আসিয়া একটু বিস্মিত হইয়া বলিলেন, এ কি শৈলেনবাবুর পাতে যে কিছুই? মধু কাকা হুকা হাতে দাঁড়িয়ে উঠলেন, বলে, সব ঠিক আছে, তোমার কিচ্ছু ভাবতে হবে না, আমি পুরো চার্জ নিয়ে বসে আছি। উনি যা খান যথাস্থানে পৌঁছবে, পাতে তুমি আর দেখবে কোথায়? বলে হা হা করিয়া নিজের রসিকতা আবার হাসিয়া উঠিলেন এবং হলদার বাবুর পিঠে গোটা কতক চাপড় দিয়া বলিলেন, তুমি বরং নিচের দিকটা সামলাও, আমি যেতে পারছি না, ছেড়ে নড়বার জো নেই, সব মাটি করে বসবে। বসেই ছিল সব মাটি করে। নিচ থেকে আওয়াজ আসিল, তাহলে আমি আসি নিশ্চিন্তি। কাকা রইলেন শৈলেনবাবু যেন কোনো, বলিলাম, বিলক্ষণ। মধু কাকা বলিলেন, কিচ্ছু ভাবতে হবে না, তুমি বরং 1 চিলিম তামাক সেজে পাঠিয়ে দাও, এখানে সব নির্ভুল চলবে। আজকের পরিচয় নারী নক্ষত্র জানা আছে যে। দই আসিল। মধু কাকা তখন হুকায় নতুন সাজা কলকে বসাইয়া দাঁড়াইয়া উঠিয়াছেন। ডাইনে বায়ে অল্প অল্প দুলিতেছেন। তরকারির ফাড়া গেল, এখন মিষ্টান্নর আক্রমণ হতে না কোনো প্রকার আমায় রক্ষা করিতেই হইবে। হা 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 হা, না, দই নয়, রাত্রও দধিভক্ষণম। দেখলে কত সাধ্য সাধনা করে অনেক কষ্টে একটু চাটনি নিতে রাজি করালাম, আর তুমি কিনা সেই লোকের পাতে দই দিতে চলেছ? তোমার হাতে ও কি বোঁদে? না, চলবে না। ছোকরা বলিল, খুব খাস্তা বোধে হয়েছে, দিই না একটু। মধু কাকা বিরক্ত হলেন, আমায় যদি ওর খাওয়া সম্বন্ধে এতই অজ্ঞ মনে করো, তোমরাই ওকে বলো, রাজি করাও। তবে হলদরের কাছে আমাকে কোনো জবাবদিহি রইল না বলিয়া মুখটা অন্যদিকে ঘুরাইয়া সঘন তামাক টানিতে লাগিলেন। বলিলাম, না, খালি বোধে কি চলে, ওটা দইয়ের সঙ্গে একটা অঙ্গ কিনা। কথাটা 2টা মানে হয়, অদৃষ্টে সোজা মানেটাই খাটিল। মধু কাকা বিজয়ের উৎফুল্লতায় মুখটা ঘুরাইয়া বলেন, হলো তো, তোমরাই না হয় শৈলেনবাবুকে আজ দেখছো, এই জন্য দই নিলেন না তো বোঁদে, আর দই ছাড়া বোঁদে এসে তো হলো যেমন। তর্ক বিতর্কতে অমূল্য সময়টা কাটিয়া যায় দেখিয়া বৃদ্ধ অসহিষ্ণুভাবে তাকাতে দিলেন, এই ছেলেটির পাতে একটু বোঁদে। দেখিলাম ছেলেটির দরকার নাই, তাহার নিজেরই পাত শূন্য। মধু কাকা বলিলেন, যাও সন্দেশটা পাঠিয়ে দাও। বোঁদের পরিবেশক ঘুরিয়া বলল, সন্দেশ হয়নি তো, রসগোল্লা লেডিকেনি হয়েছে, নিয়ে আসছে। মধু কাকা একবারে মাথায় হাত দিয়া বসিয়া পড়লেন, শৈলেনবাবুকে নেমন্তন্ন করা হয়েছে আর সন্দেশ করা হয়নি? হলে ধরে করলে কি? আমি যার ভরসায় রয়েছি, জিনিসটার বরাবরই প্রিয়, জবরদস্তি গোটা কতক নেওয়া বই, আর তুমি বললে কি না সন্দেশের পাটই নেই। সন্দেশ জিনিসটাকে আমি 2 চক্ষে দেখতে পারি না। ওই ছানার ছাতু আমার গলা দিয়ে কখনো নামে না, তার উপর কান্না ঠেলিয়া গলা যেন আজ একেবারে কাঠ হইয়া আছে। মধু কাকা একেবারে মুশড়াইয়া গেলেন। রসগোল্লা লেডিকে নিয়ে আসলে হতাশভাবে বলেন, আরে ও কি খান কখনো শৈলেনবাবু, যে বলবো ওকে খেতে? খাইতে বলিলেন না, তবে অবশ্য বারণও করিলেন না, কেমন যেন একটা হাল ছাড়িয়া দেওয়া ভাবে তামাক টানিতে লাগিলেন। আমি রসগোল্লা
বাসি ভালো পান্তুয়া বা লেডিকেনিটা ততধিক, কিন্তু প্রাণে ধরিয়া একটাও লইতে পারিলাম না। তাহার কারণ মধুকাকা দেখিলেন একেবারে দমিয়া গিয়াছেন। এর উপর যদি সে রসগোল্লা লেডিকেনি তাহার মতো আমার অভক্ষ, তাহারই দু চারিটা খাইয়া ফেলি, তো ব্যাপারটা বড়ই মর্মন্তদ হইয়া পড়িবে। আর যে জিনিসটা ভালোবাসি না, লোভের বশে সেইটাই আহার করিয়া ফেলিলে মুখ দেখাইব বা কেমন করিয়া লোক সমাজে? যে ছেলেটি পরিবেশন করিতেছিল তাহাকে বললেন, না আর দরকার নেই, খাওয়াটা চাপ হয়ে গেছে। শেষের কথাটুকু ব্যঙ্গ, শেষে এইটুকুতে যৎসামান্য সান্ত্বনার চেষ্টা করা গেল। হায় কেই বা বোঝে ব্যঙ্গ? তাহার কথার অক্ষর অক্ষরে ফলিয়া যাওয়ায় মধুকাকা আবার উৎফুল্ল হইয়া উঠিলেন। বলিলেন, দেখলে তো, আসল কথা ও দুটো জিনিসও রোচে না, কোনো কালেই রোচেনি। তোমরা না হয় শৈলেনবাবু কাজ দেখছো, কিন্তু আমার তো আজকের পরিচয় নয়। শৈলেনবাবু কি খান না খান আমার কাছে লিখিয়ে টিপসই করে নাও। অক্ষরে অক্ষরে না মেলে যা চাও জরিমানা দিচ্ছি। কি হে ছোকরা, পান দিচ্ছ না? শৈলেনবাবু পান খান না। সুপুরি লবঙ্গ দিয়ে মশলা করে নিয়ে আসবে শৈলেনবাবু, না তাও ছেড়ে দিয়েছেন এখানে? নিমন্ত্রিতরা সব উঠিয়া পড়িয়াছে। বৃদ্ধ বাহাতটি মাটিতে চাপিতে উঠিতে চেষ্টা করিতেছেন। চারিদিকে রন্ধনে প্রশংসা তৃপ্ত উদ্গারের মধ্যে আমার তখন চোখ ফাটিয়া জল গড়াইয়া পড়িবার উপক্রম হইয়াছে। উঠিতে উঠিতে বললেন, না আজকাল হর্তুকেই খাই একটু খেয়ে উঠে, তা সে পকেটেই আছে, আপনাকে আর কষ্ট দেব না। একটা মস্ত বড় কাজ অনেক বাধা বিঘ্নের মধ্যে শেষ পর্যন্ত সামলে লইবার আনন্দে মধুকাকা মৃদু হাস্যের সহিত ঘন ঘন তামাক টানিতে লাগিলেন।